বড় বড় মেগা প্রজেক্টসের কথা এসছে, বিভিন্ন আমরা কিভাবে এখানে দুর্নীতি হয়েছে সেই ব্যাপারগুলো এসছে। সেটা যে পুরোটা ভুয়া ছিল, এটা কতগুলি ব্যক্তির উন্নয়নের জন্য করেছিল। সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। ডেমো ট্রেন রেলপথের স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনের একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা। 1862 সাল থেকে রেলওয়ে যুক্ত হলো বাংলাদেশ ডেমো ট্রেন যুগে প্রবেশ করে 2013 সালে। চীন থেকে 20 সেট ট্রেন ক্রয়ের মাধ্যমে শুরু হয় যাত্রী পরিবহন। ট্রেনগুলোর মেয়াদ 30 বছর নির্ধারণ করা হলো, মাত্র 10 বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে পুরো প্রকল্পটি। কেন এবং কি কারণে এই হাল, এর জন্য দায়ী কারা? দর্শক, আজ আমরা এমনই কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তবে প্রথমেই চলুন একটু ঘুরে আসি পেছন থেকে। দেশের গণপরিবহন মাধ্যম সমূহের মধ্যে বাংলাদেশ রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত। এদেশে প্রথম রেলওয়ের সূচনা হয় 1862 সালের 15 নভেম্বর দর্শনা জগতির রেললাইন নির্মাণের মাধ্যমে। বর্তমান বাংলাদেশে রেলওয়ে প্রায় 3000 কিলোমিটার রেললাইন নেটওয়ার্ক দেশের বিভিন্ন জেলায় সংযুক্ত। বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে এবং অপরটি পশ্চিম পাশে। এদেরকে যথাক্রমে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নামে আখ্যায়িত করা হয়ে থাকে। বর্তমান দেশে ব্রডগেজ এবং মিটার গেজ দুই ধরনের রেলপথ চালু রয়েছে। রেল লাইনের আধুনিকায়নের পাশাপাশি মধ্যযুগীয় ওয়ার্কশপগুলোকে আধুনিকায়ন এবং রেল নেটওয়ার্ককে আরো সহজতর করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। মিটার গেজ, ব্রড গেজ বলেন, লোকোমোটিভের শর্টেজ আছে। আমাদের ওয়ার্কশপগুলোর কথা যদি বলি আমি, যে এগুলো অনেক পুরনো ওয়ার্কশপ, মেডিয়াভেল ওয়ার্কশপ, মধ্যযুগীয় ওয়ার্কশপ। আপনারা জানেন যে পাহাড়তলিতে আমাদের ওয়ার্কশপ আছে, আবার এইদিকে উত্তরবঙ্গের দিকে পার্বতীপুরে লোকোমোটিভ ওয়ার্কশপ, সৈয়দপুরে আমাদের কোচের ক্যারেজের ওয়ার্কশপ আছে। বিশাল বড় জায়গা, বাট আনইউটিলাইজড হয়ে পড়ে আছে এত বড় জায়গা। আমাদের মডার্নাইজেশন খুব জরুরি। আমরা যে কোনো ডোনার এজেন্সির সাথে কথা বলতে গেলেই আমরা এটা তুলে নিয়ে আসি যে রেলের উন্নয়নের জন্য আমাদের ওয়ার্কশপগুলোর আধুনিকরণ করা উচিত, মডার্নাইজেশন করা উচিত। এই জিনিসটি আমরা নিয়ে আসি। আরেকটি হচ্ছে যে দেখবেন যে আমাদের রেলের নেটওয়ার্ক, আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের একটা রেল নেটওয়ার্কের ম্যাপ আছে এখানে। সেটিতে দেখবেন যে আমাদের অনেকগুলো লাইন অনেক ঘুরো পথে কিন্তু আরেক জায়গাতে গন্তব্যে যেতে হচ্ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এই কর্ড লাইন বলে যে কতটুকু ডিরেক্ট করা যায়, এটি হলে আমাদের সময় সাশ্রয় হবে, আমাদের অর্থ সাশ্রয় হবে রেল পরিচালনার ক্ষেত্রে। এই জিনিসটিও আমাদের মাথার মধ্যে আছে, আমাদের বিবেচনায় আছে, এবং এইগুলো করতে আমরা এই সমস্ত প্রজেক্টগুলো যেগুলো প্রায়োরিটি হিসেবে দেখছি। দেশে প্রথম ডেমো ট্রেনের যাত্রা শুরু হয় 2013 সালে। প্রকল্পটি পাশ হওয়ার পর চীন থেকে 20টি ডেমো ট্রেন আমদানি করে সরকার, যার ব্যয় ছিল 650 কোটি টাকা। 3 কোচ বিশিষ্ট প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা 300 জন, যার গতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার। ট্রেনগুলো ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ব্যবহারের জন্য কেনা হয়েছিল। ইঞ্জিনের বয়সকাল ধরা হয়েছিল 20 বছর এবং ওয়াগনের বয়স 35 থেকে 45 বছর। প্রতিটি ডেমো ট্রেনের আয়ুষ্কাল গড়ে 30 বছর বলা হলেও তা অকেজো হয়ে পড়তে থাকে চলাচলের 5 বছরের মধ্যে। 10 বছরের মধ্যে অকেজো হয়ে পড়ে প্রায় সবগুলো ডেমো ট্রেন। মেরামতের সক্ষমতা না থাকার পাশাপাশি পুরো ট্রেনে বিদেশি সফটওয়্যার থাকায় মেরামত করেও সুবিধা করতে পারেনি দেশের প্রকৌশলীরা। তাই ডেমো ট্রেনগুলোর অবস্থান এখন মুমূর্ষু অবস্থায় ওয়ার্কশপে। 30 বছর মেয়াদী ডেমো ট্রেনগুলো কেন 10 বছরের মাথায় অকেজো? কেন মেরামত করতে পারছেন না দেশের প্রকৌশলীরা? কার আদেশে আমদানি করা হয়েছিল ডেমো ট্রেনগুলো? এখন কোথায় এবং কি অবস্থায় রয়েছে? ডেমো ট্রেনগুলোর মেয়াদকাল 30 বছর নির্ধারণ থাকলেও মাত্র 10 বছরেই অকেজো। ট্রেনগুলোতে বিদেশি সফটওয়্যার থাকায় মেরামত করতে পারছেন না
দেশের প্রকৌশলীরা। তাই 650 কোটি টাকার ডেমো ট্রেনের অবস্থান এখন ভাগাড়ে। দর্শক, চলুন ঘুরে আসি ডেমো ট্রেন ওয়ার্কশপ থেকে। চীন থেকে আমদানি করা ডেমো ট্রেন দেশের রেলপথে চলাচল শুরু করে 2013 সালে। ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনগুলো 654 কোটি টাকায় কেনা হয় 20 সেট ডেমো ট্রেন, যার প্রায় সবগুলোই এখন অচল। বিকল অকেজো হয়ে ট্রেনগুলো পড়ে আছে কমলাপুর সহ দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের স্থাপনায়। এবার এর বাস্তব চিত্র দেখতে কমলাপুর রেল স্টেশনের পথে কেউ দেখে কেউ দেখে না টিম। কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের পথ ধরে এগুলেই শেষ প্রান্তে রয়েছে রেলওয়ে ওয়ার্কশপ। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল কর্মযজ্ঞ। পুরনো ট্রেনগুলো মেরামত সহ নানা কর্মকাণ্ড চলছে ওয়ার্কশপ জুড়ে। ওয়ার্কশপের পথ ধরে আরো কিছুটা এগুলেই দেখা মিলবে বহুল আলোচিত ডেমো ট্রেন। ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে পড়ে আছে এক একটি ট্রেন। দেখতে নতুন হলেও খসে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। ট্রেনগুলোর কোনোটির চাকা সচল নেই, ভেঙে পড়েছে জানালা। ইঞ্জিন নষ্ট হয়ে আছে বহু আগেই। ভেতরের যন্ত্রাংশ, লাইট, ফ্যান খুলে নেয় প্রতীকী ট্রেন হিসেবেই অবশিষ্ট আছে এইগুলো। বহুল কাঙ্ক্ষিত অত্যাধুনিক ডেমো ট্রেনগুলো এভাবেই অযত্ন আর অবহেলায় পড়ে আছে কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপে। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 10 বছরের মাথায় 650 কোটি টাকার ডেমো ট্রেনগুলো এখন বাঙালি হিসেবে বিক্রির পরিকল্পনা করছেন কর্তৃপক্ষ। ডেমো ট্রেনগুলো মেরামতের সক্ষমতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে। কেন এবং কি কারণে নেওয়া হয়েছিল এই প্রকল্পটি, যাত্রী পরিবহনে বাংলাদেশের জন্য কতটা উপযোগী ছিল ডেমো ট্রেনগুলো, এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হকের সাথে। ডেমো প্রকল্পটা, এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে। যাচাই বাছাই ছাড়া আমাদের দেশের উপযোগী হবে কিনা, দীর্ঘমেয়াদী টেকসই হবে কিনা, টেকসই করার জন্য কারিগরি জ্ঞান সম্পন্ন লোকবল এবং কারখানা আছে কিনা, কিছু না দেখে কিছু অতি উৎসাহী লোক এটার সাথে জড়িত হয়ে গিয়েছিলেন। তিনি জানান এটি রেলওয়ের কোনো প্রকল্প ছিল না, অদৃশ্য ইশারায় নেওয়া হয়েছিল প্রকল্পটি। আমার কাছে যেটা মনে হয়, রেলের জন্য যদি সবচেয়ে বড় দুর্নীতির একটা প্রজেক্ট বলা হয় ডেমো, প্রায় 600 কোটি টাকা 30 বছরের জন্য ডেমো এনে দ্রুতগতিতে কমিউটার সেবা দেওয়ার জন্য যেই পরিকল্পনা করেছিল, সেটা যে পুরোটা ভুয়া ছিল। এটা কতগুলি ব্যক্তির উন্নয়নের জন্য করেছিল, যার ফলেই দেখা যায় 10 বছর পর যেই জিনিসটা এনেছে এটা আমাদের দেশের জন্য উপযোগী না, এবং রক্ষণাবেক্ষণের জন্য ক্রয় উত্তর যেই টেকনোলজি ট্রান্সফারটা ছিল সেখানে কেউ মেইনটেনেন্সের লোক যায় না। ওই উপরই কর্তারা নিজের প্রফিটটা নেওয়ার জন্য বারবার ঘুরে এসেছেন, টেকনিক্যাল লোক না। আমি জানি না এই লোকগুলি নৈতিকতা কোথায় থাকে। অপর যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ জানান, যে কোনো প্রকল্প গ্রহণের আগে এর উপযোগিতার উপর জোর দেওয়া জরুরি। রেলের উন্নয়ন নামে দেখা গিয়েছে আমরা এমন অনেক প্রকল্প নিয়ে থাকি যেগুলো আসলে আমার প্রাইসটা অনেক বেশি, কিন্তু কোয়ালিটি আমরা ঠিক রাখি না। ফর ইনস্ট্যান্স আমরা যেটা দেখেছি ডেমো ট্রেন 600 কোটি টাকার প্রায় প্রকল্পটা কিন্তু অল্প কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে গেল, এবং ডেমো ট্রেনগুলো এখন অকেজো হয়ে রয়েছে। এছাড়াও আরও অন্যান্য দেখা যাচ্ছে প্রকল্পগুলোর ক্ষেত্রে কেনাকাটাতেই আমাদের বেশি ব্যয়টা হচ্ছে, কিন্তু মেইনটেনেন্স প্ল্যানটা কি, এবং একবার নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করার জন্য আমাকে বসে থাকতে হচ্ছে বাইরের এক্সপার্টাইজের জন্য। তাহলে আমি আমার দেশের এক্সপার্টাইজ তাহলে গ্রো করছি না। অর্থাৎ আমার প্ল্যানে শুধু কেনাকাটাতেই থাকে, এটাকে আমি কীভাবে সাস্টেইন করবো সেই প্ল্যানটা থাকে না। ফলে দেখা নতুন নতুন প্রকল্পই নিচ্ছি, পুরোনোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য কেউ জবাবদিহিতাও করছে না। তাই নতুন প্রকল্প নেওয়ার আগে কেন আমার পুরনো প্রকল্পগুলো ব্যর্থ হলো, এটা কর্তৃপক্ষকে অবশ্যই একটা জবাবদিহি করতে হবে, কারণ হচ্ছে এটি টাকা হলো জনগণের টাকা এবং দুর্ভোগটা কিন্তু জনগণ পাচ্ছে। ডেমো ট্রেন সহ রেল খাতের মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে কথা হয় রেলের সর্বোচ্চ কর্মকর্তা রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের সাথে। তিনি জানান, এরই মধ্যে রেলের মেগা প্রকল্পে দুর্নীতির চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। এখন এই বিষয়টি তো আপনারাও জানেন, আমরাও জানি যে এই যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সেখানে অনেক বড় বড় মেগা প্রজেক্টসের কথা এসছে, বিভিন্ন আমরা কিভাবে এখানে দুর্নীতি হয়েছে সেই ব্যাপারগুলো এসছে।
দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। দুর্নীতি করলে তো আসলে সেটির ব্যাপারে তো মেজার নেওয়া সরকারের দায়িত্ব রয়েছে। এখন অবশ্যই আমার ধারণা যে সমস্ত বড় বড় প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে সুনির্দিষ্ট, নিশ্চয়ই তাদের জন্য দায়ী ব্যক্তিদেরকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে ডেমো ট্রেন সহ 30টি লোকোমোটিভ ক্রয় এবং রক্ষণাবেক্ষণে রেল খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের অগ্রগতি জানতে এবার দুদক কার্যালয়ে কেউ দেখে না টিম। কথা হয় দুদক উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলামের সাথে। তিনি জানান, এরই মধ্যে রেল ভবনে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে অভিযোগের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের এই উপপরিচালক। রেল খাতের দুর্নীতি নিয়ে অনেকগুলো অনিয়মের রিপোর্ট দুদকের হাতে এসেছে। এই অভিযোগগুলোর ভিত্তিতে প্রত্যেকটি অনিয়মের অনুসন্ধান চলমান। দুদক অনুসন্ধান করছে, প্রত্যেকটি অনিয়ম ধরে টিম গঠন করে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সুবিধার্থে গত 29 ডিসেম্বর রেল ভবন সহ রেলের বিভিন্ন অনিয়মের বিষয়ে একযোগে 4টা অভিযান পরিচালিত হয়েছে। এই 4টা অভিযানে যে তথ্যগুলো পাওয়া গেছে, অনিয়মের দুর্নীতির যে তথ্যগুলো পাওয়া গেছে, এই তথ্যগুলো মূলত এই চলমান যে অনুসন্ধান চলছে, এই অনুসন্ধানের সাথে ওই দিনের ওই অভিযানের প্রাপ্ত তথ্যগুলো যুক্ত করা হবে। ডেমো ট্রেনের মতোই রেলওয়ের এমন আরো অনেক প্রকল্প রয়েছে যেখানে জনস্বার্থের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ব্যক্তি স্বার্থকে। কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ খাতকে লাভজনক করা যাচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। দর্শক, রেলের এমন আরো কিছু অনিয়মের চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। রেলের কর্মকর্তাদের দুর্নীতির কারণে এ খাতকে লাভজনক করা যাচ্ছে না, রেলওয়েতে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। দর্শক, চলুন ঘুরে আসি ঢাকার বাইরের কয়েকটি স্টেশন থেকে। প্রথমেই দেখতে চাই দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনের চিত্র। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 20 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করে বিভিন্ন গন্তব্যে। দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা অভিমুখে চলাচলকারী বিভিন্ন ট্রেনের মধ্যে অন্যতম আন্তনগর একতা ও নীলসাগর এক্সপ্রেস। অসাধু রেল কর্মকর্তা কর্মচারীদের কারণে এই ট্রেন দুইটি থেকে প্রতিনিয়তই রাজস্ব হারাচ্ছে সরকার। পার্বতীপুর থেকে ঢাকা পর্যন্ত শোভন শ্রেণীর প্রতি টিকিটের মূল্য 540 টাকা হলেও বিনা টিকিটের প্রতি যাত্রী হতে 300 থেকে 700 টাকা নিচ্ছেন পাওয়ার কার, এসি অপারেটর, ক্যাটারিং সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ট্রেন সংশ্লিষ্টরা। কেউ দেখে না টিমের ক্যামেরায় উঠে আসে এর সততা। টিকিট না থাকলেও এসি অপারেটর রুম, পাওয়ার কার সহ সেন্টার রুমে বসে গন্তব্যে যেতে দেখা যায় বেশ কিছু বিনা টিকিটের যাত্রীদের। টিকিট ছাড়া কিভাবে যাচ্ছেন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টদের ম্যানেজারের কথা জানান তারা। আমার কাছে 300 টাকা নিছে, নিয়ে পার্টি বিছা দিচ্ছে। আমি আর কি বলছি দ্বারা যাবো, এই জন্য পার্টি বিছা দিচ্ছে। ঢাকায় যাবো, 400-500 টাকা। এসি অপারেটরের মতো গুরুত্বপূর্ণ স্থানে টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে কেউ দেখে না টিমের ক্যামেরা দেখে পালিয়ে যান দায়িত্বপ্রাপ্ত রেল কর্মচারী। যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রেনে ক্যাটারিং সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ। ক্যাটারিং সার্ভিসের মালামাল পরিবহনের জন্য স্টোর দেওয়া হলেও সেখানে তোলা হচ্ছে যাত্রী। টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি এই ক্যাটারিং কর্মকর্তা। স্টোররুমে লোক রাখছেন কেন? বলেন স্টোররুমে লোক রাখার জায়গা এটা? তার লোক রাখছেন তো এখানে। কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ নাকের ডগায় টাকার বিনিময়ে বিনা টিকিটের যাত্রী পরিবহন করলেও কোনো ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি রেলওয়ের এই কর্মকর্তা। অফিসিয়ালি ভাবে দিতে পারি না। অফিসিয়ালি দিতে হলে আমি যদি ভুল না করি তাহলে একটা ফর্ম থাকে যে আইসিটি অ্যাক্ট আইন অনুসারে যে 2009 যে আইসিটি তথ্য অধিকার যাই হোক, আমি যদি ভুল না করি ওরকম একটা ফর্ম থাকে। সেই ফর্ম আপনি সেই ফর্ম আমাদের দেন, আমরা পূরণ করে আপনার সাথে। ঠিক আছে, আপনি এটা বলতেই পারেন, কিন্তু এটা আমার ঊর্ধ্বতন ছাড়া তো আমি সেটা আপনাকে ফর্ম দিতেও পারি না, বা আমার ঊর্ধ্বতন সেটা আপনাকে করতে হবে। আমি তো এটা দিতে পারি না।
এদিকে বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন এই কর্মকর্তা AKM সালেহ ইকরাম। নিতে পারে না, এটা সম্পূর্ণ নিষেধ এবং এখান থেকে কঠোর ভাবে এটা নিষেধ করা আছে যেন তারা কোনোভাবেই কোনো প্যাসেঞ্জার বা কেউ এখানে না হয়, না তোলে। না, এটা তো আমি জানি না। আপনি যেহেতু অভিযোগ করেছেন, আমি এটা তদন্ত করে দেখছি, এটা ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। পার্বতীপুরেই রয়েছে দেশের প্রধান ও সর্ববৃহৎ লোকোমোটিভ কারখানা, যেখানে বাংলাদেশের মিটার গেজ ও ব্রড গেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও ভারী সংস্কারের কাজ করা হয়। ব্রিটিশকাল থেকেই ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। বর্তমানে খুলনা, রাজশাহী, পার্বতীপুর এবং ঢাকার সাথে সংযুক্ত এটি। 2015 সাল থেকে এই স্টেশনটিতে অকেজো হয়ে পড়ে আছে ডিউপ্লেট, লোহার ডুঙ্গা, পানির ট্যাঙ্ক, মালগাড়ির বগি, রেলওয়ের কিছু সরঞ্জাম, কাঠের স্লিপার, রেলপাত সহ মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হচ্ছে অযত্ন আর অবহেলায়। পাকশি বিভাগে 2022-23 অর্থ বছরে আয় দেখানো হয়েছে 510 কোটি টাকা। এর বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 605 কোটি টাকা। সাধারণত এই যন্ত্রাংশ বা এই মালামালের যে ইনভেন্টরি মালিক বা যেটা ইনভেন্টরি মেনটেন করে, তার কাছে সবসময় এ ধরনের ফ্যাসিলিটি না থাকার কারণে সে সবসময়ই তার হাউস কিপিং ঠিকমতো রাখতে পারে না বা তার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। কিছু উদ্বৃত্ত, জমাকৃত, মজুতকৃত থাকে। এগুলো এই ফ্যাসিলিটি পেলেই তারা স্ব জুরিডিকশনের মধ্যে মালামাল আমাদের সেল ডিপো সৈয়দপুর আছে ওখানে প্রেরণ করবে। 100 বছর পেরিয়ে গেলেও উন্নয়ন হয়নি বিভাগীয় শহর রংপুর রেলওয়ে স্টেশনটিতে। পদে পদে যাত্রীদের ভোগান্তি আর বেহাল দশার অপর নামে পরিচিত এই স্টেশনটি। ওভারব্রিজ একটা একান্তই দরকার। ওভারব্রিজ না থাকাতে যাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে। যাত্রীরা 2 নম্বর লাইনে যাওয়ার সময় গাড়ি লাইন পার হয়ে যায়, দেখতে খুব সমস্যা হয়। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ হয়নি। আর ইদানিং একটু চুরি ডাকাতিও বেশি বৃদ্ধি পাইছে। পুলিশ বাহিনী তৎপর, তারপরেও কেন যাতে চুরি ডাকাতি হচ্ছে সেটা বলা যাচ্ছে। নেই যাত্রী ছাউনি, ফুটওভার ব্রিজ, দ্বিতীয় প্ল্যাটফর্মে যাতায়াতের ব্যবস্থা সহ নেই স্টেশনটির বাউন্ডারি ওয়াল। বারবার রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও অজানা কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে উত্তরের মানুষ। আমার লাইনে যখন একটি ট্রেন এসে দাঁড়ায়, তখন যাত্রীরা নেমে এই প্ল্যাটফর্ম থেকে প্রথম প্ল্যাটফর্ম মানে স্টেশনের বাইরে যাওয়ার জন্য তাদের কোনো সুব্যবস্থা নেই। রেলের কোনো যাত্রী যদি দূর থেকে কোথাও আসার আগে স্টেশনের ট্রেনের কোনো পজিশন জানতে চায়, সেক্ষেত্রে টেলিফোন করে, কোনো টেলিফোন নাম্বার নেই। যদিও একটা নাম্বার আগের থেকে আছে, বা সেটা দেখা যায় শুধু বিজি অথবা রিসিভার উঠায় রেখে দেয়। আমার চোখে দেখা আছে রিসিভার উঠানো দেখানো। আমাদের বিভাগীয় রেলওয়ে স্টেশন তো কিছু গার্ড টার্ড থাকার দরকার আমাদের এখানে, যেমন পুলিশ কর্মকর্তা হোক, আইনের লোক হোক, থাকা অবশ্যই দরকার এখানে আমাদের। ট্রেন আসে লেট করে, যাত্রী অনেক সময় এইখানে সিট পায় না, তারপরে অনেক প্ল্যাটফর্ম ময়লা থাকে। এটা ওভারব্রিজ হইলে ভালো হয়, পারাপার হইতে সমস্যা হয়। মানে আমরা না পারাপার হইতে পারি, মুরব্বীরা আর অনেকে আছে পারাপার হইতে পারে না। বৃষ্টি হলে পানি পড়ে প্ল্যাটফর্মে। স্টেশনের চারদিকে খোলা থাকার কারণে সবার অবাধ প্রবেশ রয়েছে। এতে করে প্রায় সময়ই চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। বিগত সময়ে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা স্টেশনে এসে উন্নয়নের কথা বলেছে, অথচ প্ল্যাটফর্ম উঁচুকরণ ছাড়া রংপুর রেলওয়ে স্টেশনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখানে যাত্রীর অনেক চাপ রয়েছে, অথচ ঢাকাগামী রেল মাত্র 2টি, সেই ট্রেনেরও টিকিট পাওয়া যায় না। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।